আসসালামু আলাইকুম। আমি পলি। আমি এখন আপনাদের একটি গল্প পড়ে শোনাচ্ছি। গল্পের নাম ইট পাটকেল। লিখেছেন সানজিদা বিনতে শফি। পর্ব সংখ্যা 1 থেকে 3 পর্যন্ত সবগুলো একসাথে পড়ে শোনাচ্ছি। বিচ্ছেদের 4 বছর পরে প্রিয় মানুষটির হলুদ সন্ধ্যায় লাইভ পারফর্ম করছে নূর। পুরো নাম তেহজিব নূর। একজন প্রফেশনাল সিঙ্গার সে। মাসখানেক আগেই তাদের সাথে কন্ট্যাক্ট করেছে মিনিস্টার আসমিন জাইনের পিএ সানবি। সব কিছু জেনে শুনেই কন্ট্রাক্ট পেপার সাইন করেছে নূর, যে বর্তমানে স্টেজ কাঁপাচ্ছে নিজের সুরেলা গলার গান দিয়ে। তার সাথেই একদল মেয়ে গানের তালে তালে নেচে যাচ্ছে। নূরও তাদের সাথে তাল মেলাচ্ছে মাঝে মাঝে। তার দিকেই রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে আসমিন। অথচ তাকে দেখে বোঝার উপায় নেই এই মুহূর্তে তার রাগ পুরো কমিউনিটি সেন্টার জ্বালিয়ে দিতে পারে। আসমিনের বাবা কিছুটা আঁচ করতে পেরে মুচকি হাসলেন। ছেলের চোখে চোখ পড়তেই গা জ্বালানো হাসি দিতে ভুললেন না। আসমিনের রাগ তরতর করে বেড়ে গেলেও সে নূরের দিকে পূর্ণ মনোযোগ দিয়ে তাকালো। শুরু। এখানে একটা গান আছে, এই গানটা আপনারা অনেকেই শুনছেন। আমি কয়েক লাইন বলছি। जो जो आँख लग जावे सारी रात नींद ना आवे, এই গানটা গাওয়া হচ্ছে। বেবি বেবি পিনক গাউনে নূরকে প্রিন্সেসের মতো লাগছে। হেলে দুলে যখন ডান্সারদের সাথে পা মেলাচ্ছে তখন আসমিনের কলিজায় আগুন লেগে যাচ্ছে। অথচ তার পাশেই তার হবু বউ বসে রাগে ফুঁসছে। তাতে তার কোনো হেলদোল নেই। তার কলিজা কয়লা করার জন্য স্টেজে হাজির হলো মেল সিঙ্গার তাসিন, যে আপাতত নূরের সাথে ডুয়েট করছে। দুজন দুজন যে খুব বেশি এনজয় করে গাইছে তা কেউ চোখ বন্ধ করে বলে দিতে পারবে। আসমিনের হবু বউ লারা এবার নিজের বেচারি মার্কা খোলস ছেড়ে বেরিয়ে এলো। কটমট করতে করতে আসমিনকে বলল, প্রাক্তনের প্রতি দরদ উতলে উঠছে নাকি? এভাবে তাকিয়ে কি তার রূপের সাগরে ডুব দিয়েছ তা সবাইকে বোঝাতে চাইছো? আসমিন পূর্ণ দৃষ্টিতে তাকালো লারার দিকে। পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলিয়ে উপহাসের স্বরে বলল, সামনে রূপের সাগর রেখে আমি পাশে পচা ডোবা নিয়ে বসে আছি। কি দিন আসলো আমার! আমি কি ভেবেছি জানো লারা? এবার শহরের সমস্ত পচা নর্দমাগুলো পরিষ্কার করে ফেলবো। আবর্জনা সব ডাস্টবিনে ছুঁড়ে ফেলবো। মন্ত্রী হিসাবে আমার একটা কর্তব্য আছে তো নাকি? লারার মুখ আপনা আপনি বন্ধ হয়ে গেছে। আসমিনের নজর এখনও নূরেতেই স্থির। প্রথম সে সবটা খেয়াল করলেও আসমিনকে পুরোপুরি ইগনোর করে গেছে নূর। প্রিয়জনের পাশে অন্য কাউকে সহ্য করা মানে নিজের কলিজায় নিজেই করাত চালিয়ে দেওয়া। তবুও নূর নির্বাক, আর তার এই নির্লিপ্ততাই তার সবচেয়ে বড় হাতিয়ার। এই যে সামনের মানুষটা তাকে হাসি খুশি আরেক ছেলের সাথে পারফর্ম করতে দেখে তেলে বেগুনে জ্বলে উঠছে, তাতেই তো তার নিজের কলিজায় বরফ পড়ছে। গান শেষ হতেই উত্তেজনায় ফেটে পড়ল দর্শক। করাতালিতে তাদের বাহবা দিচ্ছে সবাই। নূর স্টেজ থেকে নেমে আমজাদ চৌধুরীর দিকে এগিয়ে গেল। নূর হাসি হাসি মুখে বলল, কেমন আছেন স্যার? মার খাবি, আমি আবার স্যার হলাম কবে রে? মিনিস্টার আসমিন জাইনের বাবা আপনি, স্যার না বললে গর্দান যাবে যে। ওইসব মিনিস্টার বাদ দে, 2 পয়সার মূল্য নেই আমার কাছে এসবের। আমি তোর আঙ্কেল ছিলাম তাই আছি। খবরদার এইসব স্যারদের ডাকবি না। আচ্ছা আচ্ছা, ডাকবো না, রাগ করো না তুমি। অনেক দিন পরে দেখা, এভাবে রাগ করলে আমার খারাপ লাগবে। ছেলের বিয়েতে মজা করো, মুখ ঘুমরা করে আছো কেন? নূরের কথা শুনে মুখ ঘুমরা করে ফেললো আমজাদ চৌধুরী। দীর্ঘশ্বাস ছেড়ে নূরের মাথায় হাত বুলিয়ে দিল। অনেক বড় হয়ে গেছিস, দোয়া করি আরও বড় হ। সবাই সব কিছুর মূল্য দিতে জানে না রে মা। কাজকে হীরা ভাবতে ভাবতে আসল হীরাকেই কাজ ভেবে হারিয়ে ফেলে। যে মূল্য দিতে জানে না তাকেও মূল্যহীনের খাতায় ফেলে দিয়ে এগিয়ে যা। নিজেকে এতটা শক্ত কর যাতে আল্লাহ ছাড়া আর কেউ তোকে ভেঙে গুড়িয়ে দেওয়ার ক্ষমতা না রাখে। নূর মলিন হাসল। আমজাদ চৌধুরীর কাছ থেকে বিদায় নিয়ে তার জন্য বরাদ্দকৃত রুমের দিকে এগিয়ে গেল। রুমে প্রবেশ করতেই নূরের হাসি হাসি মুখটা বিষাদের কালো মেঘে ছেয়ে গেল। চোখ থেকে পানি গড়িয়ে পড়ার আগেই সন্তর্পণে তা মুছে নিল সে। আসমিনের তীক্ষ্ণ দৃষ্টি নূরের দিকেই সীমাবদ্ধ। নূর এখনও আসমিনকে খেয়াল করেনি। বিলাসবহুল স্যুটের ড্রয়িং রুম থেকে বেডরুমে ঢুকতেই একটা হাত শক্ত করে চেপে ধরল তাকে। শক্ত হাতের ধাক্কায় দেয়ালের উপর আছড়ে পড়ল নূর। কয়েক সেকেন্ডের জন্য ঝাপসা হয়ে গেল সব কিছু। নিজেকে সামলে নেওয়ার আগেই সেই হাতের মালিক শক্ত করে চেপে ধরল তাকে। ভীত চোখের সামনে তাকিয়েই শান্ত হয়ে গেল নূর। আসমিন চোখ লাল করে তার দিকেই তাকিয়ে, সরে দাঁড়ান মন্ত্রী সাহেব, সামান্য একজন সিঙ্গারের এত কাছে আসবেন না প্লিজ, চরিত্রে দাগ লাগতে পারে। নূরের নির্লিপ্ত ভাব আসমিনের রাগে ঘি ঢালার কাজ করলো। হাতের বাঁধন শক্ত করে দাঁতে দাঁত চেপে বলল, আজকাল সিঙ্গাররা সস্তা হয়ে যাচ্ছে নাকি? নাকি তাদের চরিত্র এতটাই নিম্নমানের হয়ে গেছে যে যে কেউ কাছে আসলে তার চরিত্র খারাপ বলবে লোকে?
নূর চোয়াল শক্ত করে তাকালো আসমিনের দিকে। পুরনো ক্ষত তাজা হয়ে উঠেছে। নূর তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, মানুষ নিজের চরিত্র দিয়ে অন্যকে বিচার করে, জানেন তো মন্ত্রী সাহেব। যার চরিত্র যেমন সে অন্যকে তেমনই ভাবে। সেসব কথা বাদ দিন, নিজের হবু বউয়ের দিকে নজর দিন। আমি এখানে আমার চরিত্রের সার্টিফিকেট নিতে বা দিতে আসিনি। ব্যক্তিগত কোনো কথা না বললে খুশি হব। দয়া করে হাত ছাড়ুন। যদি না ছাড়ে? হ্যাঁ, ধরে রাখা আপনার স্বভাবের সাথে যায় না। আপনি ছেড়ে দিতেই অভ্যস্ত, তাই অযথা সময় নষ্ট করবেন না। বদলে গেছ। পৃথিবীটা বড্ড নিষ্ঠুর মন্ত্রী সাহেব। কি বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস না হলে একবার আমার জায়গায় নিজেকে দাঁড় করিয়ে দেখুন। আমার চোখ দিয়ে পৃথিবীর নিষ্ঠুরতম মানুষগুলোকে দেখুন। দেখবেন প্রতারকদের মেলা বসেছে। ঠান্ডা মাথায় খুন করে দিয়ে চলে যাবে, বুঝতেই পারবেন না। আচ্ছা মন্ত্রী সাহেব, আপনি কখনো আয়না দেখেন না? চোখ মেলতে পারেন তো নিজের সাথে? ঘৃণা হয় না এই জঘন্য প্রতারক চেহারা দেখে? বমি পায় না? আমার কিন্তু বমি পাচ্ছে। মনে হচ্ছে ঘৃণাগুলো বমি হয়ে আপনার গায়ে উগরে দিই। আপনি বরং চলে যান। অযথা সময় নষ্ট করার মানে হয় না। নূর, আপনার উপরে আমার কোনো দাবি নেই মন্ত্রী সাহেব। নূর এতটাও বেহায়া না। ভাববেন না আপনার নতুন সংসারে ঝামেলার সৃষ্টি করব। জীবন অনেক লম্বা, জানেন তো। সেখানে আপনার মতো প্রতারকদের পাত্তা দিতে নেই। আমার করা প্রতিটি ওয়াদা আমি পূরণ করেছি। আরেকটা ওয়াদা আমি আপনাকে করতে চাই মন্ত্রী সাহেব। আমার শূন্যতায় আপনার সুখের সংসার জ্বালিয়ে রাগ করে দিব। এটা এই নূরের ওয়াদা। প্রতি মুহূর্তে আপনি পড়াবেন, আপনার মনের ভিতর থাকা শান্তির শেষ বিন্দুটুকু নিগড়ে করে আনবো। এতদিন এই নূরের ভালোবাসা আপনাকে উষ্ণতা দিয়েছে, এবার নূরের তেজ আপনাকে ছাই করবে। নতুন জীবনের জন্য অভিনন্দন। বারান্দায় সোফায় আয়সী ভঙ্গিতে বসে মাথা পিছনের দিকে হেলিয়ে রেখেছে আসমিন। নূরের কোনো কথাই তার উপর প্রভাব ফেলতে পারেনি। সেসব নিয়ে মাথাও ঘামাচ্ছে না সে। তার বর্তমান মাথা ব্যথার নাম লারা। এই মেয়েটার একটা ব্যবস্থা করতেই হবে। কয়েকদিনেই মাথা খেয়ে দিল। কয়েকটা বিশ্রীগালি দিয়ে মাথা সোজা করে বসলো সে। সামনেই কাচুমাচু করে সানবি দাঁড়িয়ে। কি বুঝে এই ছেলেটাকে নিজের বিয়ে করেছে আজও মাথায় আসে না। কি বলবে বলো? আসমিনের গম্ভীর গলা শুনে শুকনো ঢোক গিলল সানবি। ভয়ে ভয়ে বলল, ম্যাম, ম্যামকে খুঁজে পাওয়া যাচ্ছে না স্যার। তড়াক করে বন্ধ চোখ খুলে ফেললো আসমিন। রক্তিম চোখে তাকাতেই কাঁপাকাঁপি শুরু হয়ে গেল সানবির। আসমিন নিজের ফোনে দৃষ্টি রেখে গম্ভীর গলায় বলল, নূর রুমেই আছে সান। অযথা আমার সময় নষ্ট না করে বাকি দিকটা সামলাও। আমি লারা ম্যামের কথা বলছি স্যার। সানবি তাড়াহুড়ো জবাব দিল। বিরক্তিতে কপাল কুঁচকে গেল আসমিনের। তবে চেহারায় তার রেশ মাত্র নেই। শান্ত ভঙ্গিতে শুভ্র পাঞ্জাবির পকেট থেকে রিভলভার বের করে শান্ত গলায় বলল, ওই মেয়েকে আরেকবার ম্যাম বললে এই রিভলভারের একটা গুলি তোমার নামে দান করে দিব। বুঝে শুনে কথা বলবে এরপর থেকে, ঠিক আছে? তাড়াতাড়ি মাথা নাড়িয়ে সম্মতি জানালো সানবি। যে লোক কোল্ড ড্রিঙ্ক খেতে খেতে ঠান্ডা মাথায় খুন করতে পারে, তার দ্বারা সব কিছুই সম্ভব। প্রাণের নিশ্চয়তা থাকলে এই চাকরি সে কবেই ছেড়ে দিত। এসবে এমনভাবে জড়িয়ে গেছে সে, চারদিকে শত্রুর অভাব নেই। আসমিনের ছায়া মাথা থেকে উঠতেই সে দুনিয়া থেকে উঠে যাবে। লারাকে আমি সরিয়েছি, তাই চিন্তা বাদ দাও। ঠিক আছে স্যার, তবে অভয় দিলে আরেকটা কথা বলতাম। আসমিন শান্ত চোখে তাকালো সানবির দিকে। সাথে সাথেই সানবি গড়গড় করে সব বলতে শুরু করলো। আপনি লারাকে যে গোডাউনে রেখেছিলেন সেখানে সে নেই স্যার। আমাদের গার্ডদের চোখ ফাঁকি দিয়ে কেউ তাকে নিয়ে গেছে। আশেপাশে সব জায়গায় খোঁজ চলছে, কিন্তু কোনো আশানুরূপ খবর এখনো পাইনি। আসমিন চোখ বন্ধ করে মনে মনে বলল, কাজটা তুমি ঠিক করলে না নূর। আমার কাজে বাম হাত ঢুকানো আমি পছন্দ করি না। আমার অপছন্দের কাজগুলোই তুমি সবচেয়ে বেশি করো। ফলাফল ভোগ করার জন্য তৈরি থাকো। চোখ বন্ধ রেখেই সানবিকে বলল, এই মুহূর্তে শুধু আমার মায়ের কাছে এই খবরটা পৌঁছে দাও যে বউ পালিয়েছে। আর অন্দরমহল খালি করে দাও। শুধু আমার কাছের মানুষগুলো ছাড়া আর কেউ যেন না থাকে। ওকে স্যার। হন্তদন্ত পায়ে বেরিয়ে গেল সানবি। রাত 3টায় আরামের ঘুম বাদ দিয়ে এসব করতে হচ্ছে। কালারফুল প্রজাপতির মতো সুন্দরী মেয়েরা এদিক সেদিক উড়ে বেড়াচ্ছে, অথচ তার সেদিকে নজর দেওয়ারও সময় নেই। এই জীবন রেখে কি হবে? এর চেয়ে সন্ন্যাসী হয়ে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো ঢের ভালো। ভোর রাতে মিসেস কামিনী চৌধুরী বিলাপে ঘুম ভাঙল সবার। আসমিন একমনে নূরের দিকে তাকিয়ে আছে। নূরের রুমে হিডেন ক্যামেরা লাগিয়েছে সে। ফোনের স্ক্রিনে তীক্ষ্ণ চোখে তাকিয়ে এসে নূর ঘুমাচ্ছে। ঠিক 2 মিনিটের মাথায় আলসে ভঙ্গিতে উঠে বসলো নূর। চুলগুলো ম্যাস্তিবান করে আড়মোড়া ভেঙে ফিচলে হাসলো। হেলে দুলে এসে আসমিনের সেট করা ক্যামেরার সামনে দাঁড়িয়ে 2 ঠোঁট উঁচু করে চুকচুক শব্দ করে উচ্চস্বরে হেসে উঠল। আসমিন হাত মুষ্টিবদ্ধ করে রাগ সংবরণ করার চেষ্টা করছে। এই মেয়েটা এত বিধ্বংসী হলো কবে থেকে? নূর নিজের হাসি থামিয়ে চেহারা দুঃখী দুঃখী করে ফেলল। আফসোসের স্বরে বলল, আহারে, মন্ত্রী সাহেবের বউ পালিয়েছে বুঝি? এখন কি হবে? প্রেস মিডিয়া তো মন্ত্রী সাহেবকে বদনাম করে দিবে।
আপনি চিন্তা করবেন না মন্ত্রী সাহেব, আমি কোনোভাবেই আপনাকে বদনাম হতে দিব না। আমি ওয়াদা করেছিলাম তো, আপনার বিপদে আপনার পাশে থাকবো। লুক, আম হেয়ার। নূর রুম থেকে বেরিয়ে যাওয়ার 10 মিনিটের মাথায় সমস্ত শোরগোল থেমে গেল। পুরোদমে বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেল। বিশাল বাগানের মধ্যে বরের গোসলের প্রস্তুতি চলছে। এক সাইডে নূরের ব্যান্ড একের পর এক গান পারফর্ম করে যাচ্ছে। আজকে নূর এখনও স্টেজে ওঠেনি। সে আশমিনের আসার অপেক্ষায় আছে। তার পারফরমেন্স শুরু হবে আশমিন আসার পরপর। কয়েক মুহূর্ত পরে আশমিন উপস্থিত হলো বাগানে। শুভ্র পাঞ্জাবিতে রাজকুমারের মতো লাগছে তাকে। হলদেটে গায়ের সাথে পাঞ্জাবিটা অসাধারণভাবে মানিয়ে গিয়েছে। তার তীক্ষ্ণ দৃষ্টি নূরের দিকেই স্থির। নূর মাছি তাড়ানোর মতো হাত নাড়ালো। আশমিন বাঁকা হেসে গোসলের জন্য নির্ধারিত জায়গায় গিয়ে দাঁড়াতেই মহিলারা তাকে আবারও হলুদ মাখিয়ে দিল। স্টেজে তখন শুভবিবাহ গান বাজছে। আমজাদ চৌধুরী হাঁক ডেকে নূরকে বলল, এদিকে আয় তো তেজিবমা, আশমিনকে হলুদ লাগিয়ে দে। নূর শয়তানি হেসে হাত ভর্তি হলুদ নিয়ে এলো। নূরকে হাসতে দেখে মহিলারা একপাশ হয়ে দাঁড়িয়ে গেল। আশমিন শান্ত চোখে নূরের দিকে তাকিয়ে নূর আশমিনের মুখোমুখি দাঁড়িয়ে গুনগুন করে গান গাইতে লাগলো। আমার জায়গায় বসিয়েছ অন্য কাউকে যেমন, তোমার জায়গাও দিয়ে দেব অন্য কাউকে তেমন। আশমিনের গায়ে হলুদ লাগিয়ে দিতেই আশমিন নূরের হাত চেপে ধরলো। হ্যাঁচকা টানে নূরকে ঘুরিয়ে নিল। সাথে সাথে আশমিনের বুকের সাথে নূরের পিঠ লেগে গেল। আশমিন হালকা নিচু হয়ে গুনগুন করে গাইল, তেরা মুস্কারানা নাজার নাজারিও ঝুকানা, মেরে লিয়ে হে বাস মেরে লিয়ে হায়। নূরের গালে নিজের গাল ঘষে দিল। নূর বাঁকা হেসে সামনে বসে থাকা কামিনী চৌধুরীর দিকে তাকালো। সে কটমট করে তাদের দিকেই তাকিয়ে। লারাকে এখনো পাওয়া যায়নি। নূর তাদের আশ্বাস দিয়েছে সে সময় মতো লারাকে বধূবেশে উপস্থিত করবে। কামিনী চৌধুরী জানেন নূর নিজের কথা রাখবে, তবুও নিশ্চিন্ত হতে পারছেন না। আশমিনের মতিগতি তার ঠিক লাগছে না। ভালোই ভালো বিয়েটা মিটে গেলেই হলো। আশমিন নিজের রুমে দাঁড়িয়ে বরবেশে তাকে কোনো দেশের রাজা লাগছে। কিছু একটা ভেবে শয়তানি হেসে বিড়বিড় করলো, তোমার জীবনের কালবৈশাখী ঝড় তুলে দিব তেজিব, ঠিক যেমন আজ আমার হৃদয়ে ঝড় উঠেছে। ঝড়ের তাণ্ডবে যেমন শুকনো ডাল ভেঙে পড়ে, ঠিক তোমাকেও সেভাবে ভেঙে গুড়িয়ে দিব। তবে তোমার মতো আমি একা ছাড়বো না তোমাকে, খুব যত্নে কুড়িয়ে নিব বাহুডোরে। আর যেমন তুমি আমাকে শূন্যতার মহাকাশে ছুঁড়ে ফেলেছ, ঠিক আমিও তোমাকে আমার হৃদয়ের আস্থা করে ছুঁড়ে ফেলবো। দেখা হবে শীঘ্রই। আশমিনের চোখ মুখ লাল হয়ে গেছে। বরবেশে বসে আছে সে, পাশেই তার বাবা মলিন মুখে বসে। প্রেস মিডিয়া চারদিকে গিজগিজ করছে। শামিয়ানার ওপাশে লারা বধূবেশে উপস্থিত। নূর সামনেই দাঁড়িয়ে, মুখে তার করুণ হাসি। আশমিন হঠাৎ করেই খুব হাসি হাসি মুখ করে তাকালো নূরের দিকে। হকচকিয়ে গেল নূর। এর মধ্যেই কাজে বিয়ে পড়ানো শুরু করে দিয়েছে। লারাকে কবুল বলতে বললে লারা ভীতু চোখে আশমিনের দিকে তাকালো। আশমিন হাসি মুখে তার দিকে তাকিয়ে ইশারায় কবুল বলতে বলল। লারা কাপা কাপা গলায় কবুল বলে দিল। আমজাদ চৌধুরী মুখ কালো করে ফেলল। হঠাৎ করেই আশমিন চিৎকার করে উঠল, কি হয়েছে আব্বু, বুকে ব্যথা করছে? চিন্তা করো না, আমি এখনই তোমাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। আশমিনের চিৎকার শুনে আমজাদ চৌধুরীর হাত এমনিতেই বুকে চলে গিয়েছিল। সে এখন হতভম্ব চোখে আশমিনের দিকে তাকিয়ে। আশমিন ফিসফিস করে বলল, যদি চাও এ মেয়েকে বিয়ে করে সত্যি সত্যি তোমাকে হার্ট অ্যাটাক না দেই, তাহলে আমার সাথে এই মুহূর্তে হসপিটালে চলো। আমজাদ চৌধুরী এবার সত্যি বুকের ব্যথা শুরু হয়ে গেল। আমজাদ আমজাদ চৌধুরীকে যখন হসপিটালে নেওয়ার তোড়জোড় চলছে, ঠিক সেই মুহূর্তে তাদের সামনে হাজির হলো নূর। আশমিন চোয়াল শক্ত করে তাকিয়ে আছে তার দিকে। সানভি আমতা আমতা করে বলল, সরে দাঁড়ান ম্যাম, স্যারকে এখনই হসপিটালাইজড করতে হবে, না হলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। নূর বাঁকা হেসে আমজাদ চৌধুরীর কাছে গিয়ে দাঁড়ালো। কামিনী চৌধুরী তাকে ধরে বিলাপ করে যাচ্ছে। লারা ভয়ার্ত চেহারা নিয়ে পাশেই দাঁড়িয়ে। নূর আশমিনের দিকে তাকিয়ে শয়তানি হাসি দিয়ে বলল, সবাই শান্ত হন, কেউ অস্থির হবেন না প্লিজ। আঙ্কেলের গ্যাস্ট্রিকের ব্যথা হয়েছে, ছেলের বিয়ের কথা বলে কথা, হেভি খাওয়ার এই অবস্থা, নাথিং এলস। আশমিনের সামনে গ্যাস্ট্রিকের মেডিসিন এগিয়ে দিয়ে বলল, নিন, এটা আঙ্কেলকে খাইয়ে দিন, 10 মিনিট ঠিক হয়ে যাবে। আপনি বরং ভালো ছেলের মতো বিয়েটা করে নিন। সুন্দরী সুশীল বউ অপেক্ষা করছে তো। বিয়েটা আপনাকে করতেই হবে মন্ত্রী সাহেব, না হলে আমার শূন্যতা অনুভব করবেন কিভাবে? আমাকে ফিরে পাওয়ার বিন্দুমাত্র আশার স্বস্তি আমি আপনার ভিতর অবশিষ্ট রাখবো না। নূর তার কথার খেলাপ করে না। শেষের কথাগুলো ফিসফিস করে বলল নূর। আশমিন তার দিকে শান্ত চোখে তাকিয়ে ভিতরে রাগে ফেটে পড়লেও বাইরে সে একদম শান্ত। নূরের দিকে তাকিয়ে বাঁকা হাসলো সে। নূরের দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, আমি একজন মন্ত্রী নূর, তোমার মতো হাজার হাজার কুটিল বুদ্ধি পেছনে ফেলে আজ এখানে এসে দাঁড়িয়েছি। তুমি এত দূর করতে পেরেছো কারণ আমি চেয়েছি। উড়ে বেড়াও, যত খুশি উড়ে বেড়াও, কিন্তু এটা ভুলে যেও না তোমার নাটাই এই আশমিন জাইনের হাতেই
উড়বে, গুত্তা খাবে, সমস্যা নেই, কিন্তু যখন সুতা টান দিব তখন আমার কাছে আসতে হবে। তখন কি হবে নূর? তোমার মন্ত্রী সাহেব কিন্তু খুব নিষ্ঠুর। তার নিষ্ঠুরতা সহ্য করতে পারবে তো? ভেবেচিন্তে কদম ফেলো নূর। তোমার পায়ে শিকল লাগাতে আমি মোটেও সময় নিব না। দাঁতে দাঁত চেপে, এ কি মন্ত্রী সাহেব, নাটাই থেকে সুতো ছিঁড়ে কবেই উড়ে গেছে, আর আপনি তো দেখছি খবরও রাখেন না। এত বেখেয়ালি হলে চলে? বাঁকা হেসে, দেখা যাক। নূরের থেকে দূরে সরে চারদিক চোখ বোলালো আশমিন। সবাই আমজাদ সাহেবকে ঘিরে ধরে আছে, সেদিকে তাকিয়ে হুঙ্কার দিয়ে উঠল সে। সবাই ভাবে ভিড় করে আছেন কেন? সরে দাঁড়ান। গাড়ি বের করে সানভি আর মিস তেজিব। নূর, আপনি নিশ্চয়ই ডাক্তার নন। আপনার দূরদর্শী ক্ষমতার বলে আব্বুর বুকের ব্যথা গ্যাস্ট্রিক মনে হতেই পারে। তাই বলে ছেলে হিসাবে তো আমি তা ধরে বসে থাকতে পারি না। কারোর খামখেয়ালির ধারণা নিয়ে তো আর বাবাকে হারাতে পারি না। আপনার কাছে হয়তো বাবার মূল্য তুচ্ছ, তবে আমার কাছে সবকিছুর চেয়ে বাবার মূল্য বেশি। আশা করি বুঝাতে পেরেছি। সানবি গাড়ি নিয়ে আসতেই আমজাদ সাহেবকে নিয়ে বেরিয়ে গেল আশমিন। নূরকে ইচ্ছে করেই এত তিক্ত কথা শুনিয়েছে সে। নিজের করা ভুলগুলো সেও না হয় একটু উপলব্ধি করুক। গর্ত থেকে যখন টেনে বের করে এনেছে তখন ঘাড়ের বাঁকা রোগগুলো ঠিক সোজা করে দিবে। কামিনী চৌধুরী সাথে আসতে চাইলে সাথে সাথে মানা করে দিল আশমিন। এমনিতেই মেজাজ পুরো খিচ আছে। মায়ের ফ্যাচ ফ্যাচ কান্না এখন টোটাল সহ্য করতে পারবে না সে। এর মধ্যেই বিভিন্ন চ্যানেলে ব্রেকিং নিউজ চলছে। ছেলের বিয়েতে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন মন্ত্রী আশমিন জাইনের বাবা আমজাদ চৌধুরী। গাড়ি চলছে আপন গতিতে। পেছনে গার্ড আর মিডিয়ার প্রায় 50টার মতো গাড়ি তাদের ফলো করছে। আমজাদ চৌধুরী রাগী চোখে তাকিয়ে আছে আশমিনের দিকে। আশমিনের তাতে কোনো হেলদোল নেই। সে এক মনে ফোন কেটে যাচ্ছে। আমজাদ চৌধুরী এবার মেজাজ হারালেন, কর্কশ গলায় বললেন, এদিকে তাকাও বেয়াদব ছেলে। বিয়ে যখন করবেই না তাহলে এত নাটক করার কি দরকার ছিল? কেমন ছেলে তুমি? বিয়ে বন্ধ করার জন্য বাবাকে হার্ট অ্যাটাকের রুগী বানিয়ে দাও। দিন দিন অসভ্য হচ্ছ। সানভি শুকনো ঢুক গিলে পিছু ফিরে আমজাদ চৌধুরী আর আশমিনের দিকে তাকালো। তা দেখে আমজাদ চৌধুরী ফুঁসে উঠল, এভাবে তাকাচ্ছ কেন? ছেলে হয় আমার, চাইলে 2-4 ঘা লাগিয়েও দিতে পারি। আর তোমাকে বলছি বেয়ারা ছেলে, আমি কিছুতেই হসপিটাল যাব না। ফিনাইলের গন্ধ আমার একদম সহ্য হয় না, ঠিক আছে? তোমাকে নানা বাড়ি রেখে আসছি। সানভি গাড়ি ঘোরাও। আশমিনের শান্ত গলা। সানভি অসহায় চোখে তাকালো আমজাদ চৌধুরীর দিকে। আমজাদ চৌধুরী মুখ কালো করে বসে আছে। ছেলের দিকে তাকিয়ে কিছুক্ষণ কটমট করে সানভিকে হাসপাতালে নিয়ে যেতে বলল। আমজাদ চৌধুরী চুপসে যাওয়া মুখ দেখে সানভি প্রচণ্ড দুঃখ হলো। এরকম একটা নিষ্ঠুর ছেলের পিতা হওয়া তার মোটেও উচিত হয়নি। আশমিন তীক্ষ্ণ চোখে নূরকে দেখে যাচ্ছে, যে বর্তমানে রুমের এক কোনায় বিধ্বস্ত হয়ে বসে আছে। বিড়বিড় করে কিছু বলছেও হয়তো, কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না। আশমিন বোঝার চেষ্টাও করল না। সে শুধু এক মনে নূরকে দেখে গেল। চোখ বন্ধ করে রুমের এক কোনায় চুপ করে বসে আছে নূর। বুকের ভিতর অসহ্য যন্ত্রণা চেপে ধরেছে তাকে, কিন্তু সে কাঁদছে না। সে জানে আশমিনের বাজ পাখির মতো নজর এখন তার উপরেই। তাই তার সামনে কোনোভাবেই নিজের দুর্বলতা প্রকাশ করবে না সে। 4 বছর আগের আশমিনের একটা কথাই তার কানে বারবার বেজে যাচ্ছে। যে মেয়ে নিজের বাবার ভালোবাসার মূল্য দিতে জানে না, সে আমার ভালোবাসার মূল্য দিবে কিভাবে? বাবার মৃত্যু থেকে যার ক্যারিয়ার বড়, সে মেয়েকে আমি আমার জীবনে চাই না। দেখা গেল আমাকে মৃত্যুর মুখে রেখে সে নিজের স্বপ্ন পূরণ করতে চলে গেল। এই নূরকে আমি ভালোবাসিনি, তাই এই নূরের জায়গা আমার জীবনে নেই। গো টু হেল উইথ ইউর ফাকিং ড্রিম। চোখ খুলে ফেলল নূর। বাবা নেই ভাবতেই দম বন্ধ হয়ে আসলো তার। এই পৃথিবীতে তার আর কেউ নেই। সে একা, মহাকাশের এক বিন্দুর মতো সে একদম একা। আশমিন পুরনো ঘা তাজা করে দিয়েছে তার। তাচ্ছিল্যের হাসি আসলো নূর। যে তাকে তখন বুঝেনি, সে আজ তার কি বুঝবে? ভালোবাসি বললেই হয় না, বিশ্বাস করতে হয়, ভরসা করতে হয়। শুধু ভালোবাসা কখনোই টিকে থাকে না। আশমিন সেদিন তার বিধ্বস্ততা দেখেনি, তার ভেঙে গুড়িয়ে যাওয়া ভঙ্গ হৃদয় দেখেনি। সে শুধু তার ভুল দেখেছে। তাকে এত বড় পৃথিবীতে সম্পূর্ণ একা ছেড়ে দিয়েছে। সদ্য বাবা হারানোর মেয়েটাকে বিচ্ছেদের যন্ত্রণা দিয়েছে। আশমিনকে আর যাই হোক ক্ষমা করা যায় না। এবার আশমিন বুঝবে ভাঙনের যন্ত্রণা কাকে বলে। আমি তোমাকে বোঝাবো নিঃসঙ্গতা কাকে বলে। ক্ষমতার খুব বড়াই না তোমার? দেখি কত ক্ষমতা তোমার। কামিনী চৌধুরী এবার বুঝবে তেজিব কি জিনিস। মায়ের কুৎসিত চেহারা সহ্য করতে পারবে তো আশমিন জাইন? উচ্চস্বরে হেসে উঠল নূর। রুমের মধ্যে পায়চারি করে যাচ্ছে কামিনী চৌধুরী। নূরকে এখানে সে একদম সহ্য করতে পারছে না। ভাইয়ের মেয়ে হলে কি হবে? আস্ত বজ্জাত একটা। এত বছরের সাজানো প্ল্যান কোনোভাবেই নষ্ট হতে দিবে না সে। আশমিনের মতিগতি ভালো ঠেকছে না। সে জানে আমজাদ চৌধুরীর কিছু হয়নি। বিয়ে বন্ধ করতেই আশমিন এই নাটক করেছে। ছেলেকে হাড়ে হাড়ে চিনে সে। অনেক অনেক কষ্টে দুজনের মধ্যে দূরত্ব এনেছে। এখন কিছুতেই তাদের কাছাকাছি রাখা যাবে না। এই মেয়েকে যেভাবেই হোক বিদায় করতে হবে। লাক্সারি কেবিনে শুয়ে আছে আমজাদ।
আমজাদ চৌধুরী। পাশেই সান্দি দাঁড়িয়ে আশমিন সোফায় বসে নূরকে পর্যবেক্ষণ করে যাচ্ছে। নূরের হাসি বিষাদ কোনোটাই চোখের আড়াল হয়নি তার। দুটোর মানেই সে বোঝে, সঠিক সময় আসলে নূরকেও বুঝিয়ে দিবে। এই হলো ইট পাটকেলের 1 থেকে 3 পর্যন্ত সবগুলো পর্ব একসাথে।